এই ভিডিওটি সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। কিছু দৃশ্য সংবেদনশীল দর্শকদের জন্য অস্বস্তিকর হতে পারে। দর্শকদের সতর্কতা অবলম্বন করার অনুরোধ করা হচ্ছে। একতরফা ভালোবাসা নিয়ে অনেক গল্প শুনেছো, তাই না? আজ আমি তোমাদের একটা গল্প বলবো। খুব সাধারণ একটা গল্প। একতরফা ভালোবাসা হলো কেউ একজন চুপচাপ ভালোবাসে, দূর থেকে হাসি দেখে খুশি হয়, একটা মেসেজের জন্য অপেক্ষা করে। সব কিছুই খুব সাধারণ মনে হয়, তাই না? খুব শান্ত, খুব নিরীহ। কিন্তু সব গল্পের শেষটা একরকম হয় না। কিছু একতরফা ভালোবাসা ধীরে ধীরে বদলে যায়, অপেক্ষা থেকে আকাঙ্ক্ষা থেকে অন্ধকারে। আর তখন গল্পটা আর ভালোবাসা থাকে না। গল্পের নাম অতীতের ছায়া ফিরে এলো। তৃষা তার 6 বছরের মেয়ে তানিকে নিয়ে বাড়ি ফিরছিল। একা মা হিসাবেই জীবনটা সহজ ছিল না। রাজ মারা যাওয়ার পর থেকে সব দায়িত্ব একাই সামলাচ্ছে সে। কিন্তু গত কয়েকদিন ধরে কিছু একটা ঠিক লাগছিল না। প্রথম দিন অফিস থেকে বাড়ি ফেরার পথে তৃষা স্পষ্ট বুঝতে পারল কেউ তাকে ফলো করছে। কিন্তু সে পিছনে তাকালে কাউকে দেখতে পায় না। রাস্তা পুরো ফাঁকা। সে ব্যাপারটা হালকাভাবে নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন আবার অফিসে যাওয়ার পথে তার সেই একই অনুভূতি হলো, কেউ যেন তার পেছনে আছে, কেউ তাকে যেন ফলো করছে। তখন সে আর ব্যাপারটা হালকাভাবে নিল না। সে চিন্তিত হয়ে অফিসে ঢুকলো। অফিসে ঢুকতেই তার কলিগ মীরা এবং তার সবচেয়ে প্রিয় বন্ধু মীরা তাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? মুখটা এরকম লাগছে কেন? সব ঠিক আছে তো? জানিস, এই কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে ফলো করছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না, বা তার উপস্থিতি বুঝতে পারলেও আমি তাকে দেখতে পাচ্ছি না। মীরা বলল যে, আরে তোর হয়তো মনের ভুল হয়েছে, তুই হয়তো বেশি ভাবছিস। কিন্তু তৃষার অস্বস্তি কাটলো না। দ্বিতীয় দিন শনিবার, সারা দিনের কাজ সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে তৃষা ফেসবুকটা জাস্ট খুলে একটা পোস্ট পড়ছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, একটা আননোন নাম্বার থেকে। তুমি এখন একই রকম আছো, একদম বদলাওনি। মেসেজটা দেখে সে একটু ঘাবড়ে গেল। তৃষার হাত ঠান্ডা হয়ে গেল। সে নম্বরটা ব্লক করলো। তৃতীয় দিন রবিবার, তৃষা তানিকে আঁকার ক্লাস থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে লক্ষ্য করলো তানি জানলার দিকে তাকিয়ে আছে। সে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তানি, তুমি কি দেখছো? তানি হঠাৎ বলল, মা, ওই কাকুটা আবার নিচে দাঁড়িয়ে আছে। তৃষার বুক ধড়ফড় করতে লাগলো। সে বারান্দায় গিয়ে নিচে তাকালো। একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখলেও মুখটা ছায়ায় ঢাকা ছিল, তাই বুঝতে পারেনি কে সে। তৃষা জোরে দরজা বন্ধ করে দিল। সেই রাতেই আবার মেসেজ আননোন নাম্বার থেকে, আমি তো অনেক আগে থেকেই তোমার পাশে আছি। এবার তৃষা ভয় পেয়ে গেল। সে মীরাকে সব বলল। মীরা তাকে পরের দিন থানায় নিয়ে গেল। থানায় নিয়ে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। পরের সন্ধ্যায় তৃষা আর তানি বাড়ি ফিরতেই লাইট হঠাৎ নিভে গেল। ঘর অন্ধকার। ধীরে ধীরে পিছন থেকে একটা গলা, তৃষা, এত বছর পরেও চিনতে পারলে না? তৃষা জমে গেল, ঘুরে দাঁড়ালো, আর তার চোখ বিস্ফারিত। কারণ সামনে দাঁড়িয়ে রাহুল, তার কলেজের বন্ধু, যে একসময় তাকে ভালোবাসতো। রাহুল ঠান্ডা হেসে বলল, তুমি তখন রাজকে বেছে নিয়েছিলে, কিন্তু আমি কখনো তোমাকে ভুলিনি। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, আর তৃষা বুঝল স্টকারটা কোনো অচেনা ছায়া ছিল না, সে ছিল তার অতীত।